আমরা এবার আলোচনা করব ভ্যান টপ ফ্যাক্টর। এটা কি? আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে দ্রাবের সংযোজন বা বিয়োজনের ঘটনা যদি দ্রবণে ঘটে, সেক্ষেত্রে কলিগেটিভ প্রপার্টিগুলোর যে এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং যে থিওরিটিক্যাল ভ্যালু দুটো কিন্তু সমান হচ্ছে না। সংযোজন বা বিয়োজন দুটোর ক্ষেত্রেই কিন্তু তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এই দুটো বিষয়কে ম্যাচ করানোর জন্য যে ফ্যাক্টরকে, অর্থাৎ যদি দ্রবণে দ্রাবের সংযোজন বা বিয়োজন সংক্রান্ত ঘটনা ঘটেও, তাহলে সেক্ষেত্রে থিওরিটিক্যাল ভ্যালুয়ের সঙ্গে আর যে প্র্যাকটিক্যালি বা এক্সপেরিমেন্টালি আমরা যে কলিগেটিভ প্রপার্টির ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করছি, এই দুটোর মধ্যে একটা কোরিলেশন করার জন্য যে ফ্যাক্টরের সাহায্য নেওয়া হয় তাকেই ভ্যান টপ ফ্যাক্টর বলা হয়। এখন ভ্যান টপ ফ্যাক্টরটা আমরা প্রথম থেকে যেভাবে যেভাবে এটাকে আসতে পারে বা যে প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টির জন্যই যে ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তো সেগুলো আমরা একটু দেখে নেব যে কিভাবে। দেখো, ভ্যান টপ ফ্যাক্টরকে আই দিয়ে প্রকাশ করা হয়। সো আই ইকুয়ালস টু পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল, এবং থিওরিটিক্যাল ভ্যালুটা হচ্ছে CRT। আমরা এটা আগে পড়ে এসেছি। তাহলে আমরা দেখো, আমরা যেটা ভ্যান টপ ফ্যাক্টরের আমরা যে ডেফিনেশনটা বলতে পারি সেটা হলো এই, যে কোনো একটা কলিগেটিভ প্রপার্টি, যেমন প্রথম ক্ষেত্রে এটা দেখানো হয়েছে যে অভিস্রবণ চাপ, তাহলে অভিস্রবণ চাপের যে এক্সপেরিমেন্টাল ভ্যালু এবং তার যে থিওরিটিক্যাল ভ্যালু দুটোকে একই টেম্পারেচারে পরিমাপ করতে হবে, তাদের যে অনুপাত বা রেশিও, সেই রেশিওটাই হচ্ছে আই বা ভ্যান টপ ফ্যাক্টর। তো এটা শুধুমাত্র যে পাইয়ের জন্য প্রযোজ্য তা নয়, আমরা কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটার জন্যও কিন্তু আমরা একইভাবে ক্যালকুলেট করতে পারি। সো এগেন আই ইকুয়ালস টু বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের এক্সপেরিমেন্টাল ভ্যালু বাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের থিওরিটিক্যাল ভ্যালু, এবং থিওরিটিক্যাল ভ্যালুটা x2 এর সঙ্গে ইকুয়াল আমরা জানি, এটা আগে আমরা ফর্মুলেশনটা করেছি। সো এখান থেকে P0 গুলো যেগুলো একই টেম্পারেচারে অবভিয়াসলি সেম, সেগুলো তো পরিমাপ করা হয়েইছে, তাদের নিজ নিজ P0 মানে বিশুদ্ধ যে দ্রাবক, তার যে বাষ্পচাপ, সেটা একই টেম্পারেচারে অবভিয়াসলি পরিমাপ করা হয়েছে। এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যাল দুটো ক্ষেত্রেই থিওরিটিক্যালের ভ্যালু টি এর ভ্যালু এবং এক্সপেরিমেন্টালের টি এর ভ্যালুটা একই ধরে বিষয়টাকে এগোনো হয়েছে বা পরিমাপ করা হয়েছে এক্সপেরিমেন্টালে। তো এটাকে যখন আমরা নিয়ে দেখব তখন হয়ে যাচ্ছে ডেল্টা পি এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা পি থিওরিটিক্যাল। তাহলে এখানেও এটাও হচ্ছে এই অনুপাতটাও আয়ের সঙ্গে ইকুয়াল। নেক্সট, এবারে আমরা যদি ডেল্টা টিবি অর্থাৎ বাষ্প অর্থাৎ আমরা বলবো যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এই ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে আইটা এক্সপেরিমেন্টাল বাই থিওরিটিক্যাল এভাবে অ্যাপ্লাই করতে পারি, এবং থিওরিটিক্যাল ভ্যালুটা হচ্ছে কেবি ইন্টু এম, আমরা এটা জানি। নেক্সট, ডেল্টা টিএফ আই, এখানে আই হবে অবভিয়াসলি আই ইকুয়ালস টু delta TF experimental by delta TF theoretical and that equals to KF into M. So আমরা লক্ষ্য করছি প্রতিটা কলিগেটিভ প্রপার্টির জন্যই কিন্তু একইভাবে আই এর বিষয়টা প্রযোজ্য, অর্থাৎ ভ্যান টপ ফ্যাক্টরটা প্রযোজ্য প্রতি ক্ষেত্রেই এক্সপেরিমেন্টাল ভ্যালু বাই থিওরিটিক্যাল ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি, সেটাই হচ্ছে আমাদের ভ্যান টপ ফ্যাক্টর। সুতরাং এইভাবে আমরা দুটোর মধ্যে কোরিলেট করতে পারি। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি, এক্সপেরিমেন্টাল ভ্যালু ইকুয়ালস টু আই ইন্টু থিওরিটিক্যাল ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি। এটা খুবই ইজি, কিছুই না। এখানে দেয়া আছে ডেল্টা টিএফ এক্সপেরিমেন্টাল বাই ডেল্টা টিএফ থিওরিটিক্যাল ইকুয়ালস টু আই। সো ডেল্টা টিএফ এক্সপেরিমেন্টাল ইকুয়ালস টু আই ইন্টু ডেল্টা টিএফ থিওরিটিক্যাল। সো আমরা বলতে পারছি এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি ইকুয়ালস টু I into theoretical value of colligative property। তাহলে আমরা প্রত্যেকটার জন্যই আমরা যদি এই বিষয়টাকে অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি
যে দেখো আমি এইটার জন্য একটুখানি বলে দিচ্ছি। এখানে আমরা কি পাচ্ছিলাম যে পাই এক্সপেরিমেন্টাল ইকুয়ালস টু আই ইন্টু পাই থিওরিটিক্যাল, আর আমরা জানি থিওরিটিক্যাল ভ্যালু আগেই লেখা হয়েছে সিআরটি, সো এক্স আই ইন্টু সিআরটি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে পাই এক্সপেরিমেন্টাল অর্থাৎ বাষ্পচাপের যে অভিস্রবণ চাপ, এর যে এক্সপেরিমেন্টাল ভ্যালু ইকুয়ালস টু আই ইন্টু সিআরটি। সিআরটি হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। তো এইভাবে আমরা পাইয়ের জন্য অর্থাৎ অভিস্রবণ চাপের জন্য আই এর ব্যবহারে যে ফর্মুলা সেটা আমরা দেখতে পেলাম। এবারে চলে আসছি অন্যান্যগুলোয়। যেমন এই অনুরূপভাবে আমরা পাচ্ছি যে বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন তার জন্য শুধু x2 হয়, এমনি ক্ষেত্রে যখন ভ্যান্ট অফ ফ্যাক্টর অ্যাপ্লাই করব তখন আই x2 ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু এম। যখন দ্রাবের এরকম সংযোজন বা বিয়োজনের ঘটনা ঘটবে না তখন শুধু কেবি ইন্টু এম, কিন্তু যখন সংযোজন বা বিয়োজন জাতীয় ঘটনা ঘটবে তখন আই কেবি এম। অনুরূপভাবে ডেল্টা টিএফ ইকুয়ালস টু আই কেএফ ইন্টু এম, আর পাই ইকুয়ালস টু আই সি আর টি। এটা আমরা আগেও দেখেছি যে কিভাবে আসছে, প্রতি ক্ষেত্রে একইভাবে এই ফর্মুলাগুলো কিন্তু চলে আসছে। সুতরাং কোন ক্ষেত্রে ভ্যান্ট অফ ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে সেটা দেখতে হবে যে দ্রাবটা ব্যবহার করা হচ্ছে যদি সেটা তড়িৎ বিশ্লেষ্য বলা থাকে বা দ্রবণের সংযোজন ঘটেছে এরকম কিছু ঘটনা বলে দেওয়া থাকে, তাহলে আই ফ্যাক্টরটাকে অ্যাপ্লাই করে এগোতে হবে। তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত এরকম ঘটনা ঘটে তখন আই ফ্যাক্টরটা প্রয়োগ করার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আই ফ্যাক্টর যুক্ত সব ক্ষেত্রেই সমীকরণ ব্যবহার করা যেতে পারে। যে ক্ষেত্রে এরকম কোনো সংযোজন বা বিয়োজনের ঘটনা ঘটবে না তার ক্ষেত্রে আই এর ভ্যালুটা 1। সুতরাং সেক্ষেত্রে আদর্শ দ্রবণের ক্ষেত্রে যে যে কলিগেটিভ প্রপার্টির ইকুয়েশন সেটাই অ্যাপ্লিকেবল হয়ে যায়। সেক্ষেত্রে আই এর ভ্যালু 1 মানে ডেল্টা টি বাই পি জিরো ইকুয়ালস টু x2 হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে আই ফ্যাক্টরটা যদি 1 হয়ে যায় সুতরাং ফর্মুলাটায় কিন্তু কোনো প্রভাব পড়বে না আই এর উপস্থিতি জনিত। তাহলে আই যুক্ত সমীকরণ সব ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে। যে ক্ষেত্রে সংযোজন বা বিয়োজনের ঘটনা ঘটবে সেক্ষেত্রে আই নট ইকুয়ালস টু 1, আর যে ক্ষেত্রে সংযোজন বা বিয়োজনের ঘটনা ঘটবে না সেক্ষেত্রে আই ইকুয়ালস টু 1। এবারে আমরা দেখব ভ্যান্ট অফ ফ্যাক্টর এবং মোলার মাস, মোলার ভর দ্রাব পদার্থের তাদের মধ্যে কি রিলেশন আছে। আমরা এইভাবে শুরু করছি। আমরা একটু আগে দেখেছি যে আই অর্থাৎ ভ্যান্ট অফ ফ্যাক্টর ইকুয়ালস টু পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল। এবার পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল ইকুয়ালস টু আমরা জানি সি আর টি এক্সপেরিমেন্টাল, পাই এক্সপেরিমেন্টাল ইকুয়ালস টু সি এক্সপেরিমেন্টাল আর টি, আর পাই থিওরিটিক্যাল ইকুয়ালস টু সি থিওরিটিক্যাল ইন্টু আর টি। এবার লক্ষ্য করো যে এখানে অর্থাৎ আমরা সিটা জানি যে মোলার গাঢ়ত্ব, তাহলে কার্যকরী মোলার গাঢ়ত্ব এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে হয়ে যাচ্ছে W2 বাই M2 এক্সপেরিমেন্টাল ইন্টু VRT। W বাই MV এটা হচ্ছে মোলার গাঢ়ত্বের যে ফর্মুলা যেটা আমরা অ্যাপ্লাই করি, 2টা আমরা জানি যে দ্রাব পদার্থের জন্য প্রয়োগ করা হয়। সো W2 বাই M2 এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ M2 ইন্টু V, আর W2 বাই M2টা থিওরিটিক্যাল ভ্যালু ইন্টু VRT। তো এই হচ্ছে ফর্মুলা। এখন W2 এটা দ্রাবের ভর, দ্রাবটা আমরা নির্দিষ্ট পরিমাণ ওজন করে নিয়ে আমরা দ্রবণ প্রস্তুত করি। সুতরাং W2 থিওরিটিক্যালি হোক কি এক্সপেরিমেন্টাল হোক W2 এর ভ্যালুটা কিন্তু সেম হবে। আর যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিয়ে তাতে দ্রাবটা যোগ করি সুতরাং ভিও সেম। সুতরাং ভ্যারিয়েশন হবে M2তে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ M2 দ্রাবের যে কার্যকরী আণবিক ভর আর তার যে সংকেত থেকে নির্ণীত আণবিক ভর সেটা M2 যেটা থিওরিটিক্যাল, আর এটা এক্সপেরিমেন্ট করে আমরা বের করে নেব যে তার যে আণবিক ভরটা কত বা কার্যকরী আণবিক ভর এটাও বলা যেতে পারে দ্রবণে উপস্থিত থাকার সময়। এবার দেখো এই দুটো নিয়ে ক্যালকুলেশন করলে আমরা যেটা পেয়ে যাচ্ছি M2 থিওরিটিক্যাল বাই M2 এক্সপেরিমেন্টাল। সো আমরা বলতে পারি
যে M2 এক্সপেরিমেন্টাল ইকুয়ালস টু M2 থিওরিটিক্যাল ডিভাইডেড বাই I। তা সুতরাং একটা বিষয় একটু লক্ষণীয় যে আমরা যে কলিগেটিভ প্রপার্টি যে আমরা একটু আগে আলোচনা করলাম যার সাপেক্ষে I, এবং তার সঙ্গে এর যে একটুখানি সামান্য পার্থক্য হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। দেখো আমরা একটু আগে এরকম একটা ফর্মুলা দেখেছিলাম যে এই ফর্মুলাটা আমরা যদি লক্ষ্য করি সুবিধা হবে আমাদের। দেখো এখানে আমরা পেলাম যে I ইকুয়ালস টু M2 থিওরিটিক্যাল বাই I ইকুয়াল M2 এক্সপেরিমেন্টাল। তাহলে থিওরিটিক্যাল ভ্যালু অফ দ্রাবের যে আণবিক ভর তার থিওরিটিক্যাল ভ্যালু, আর তার যে এক্সপেরিমেন্টাল ভ্যালু সেটা হচ্ছে I। কিন্তু ভ্যান্ট অফ ফ্যাক্টর যখন আমরা কলিগেটিভ প্রপার্টির রেসপেক্টে দেখছি তখন এক্সপেরিমেন্টাল ভ্যালু বাই থিওরিটিক্যাল ভ্যালু। সুতরাং দুটো কিন্তু দেখো ইনভার্স, খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ পাইয়ের সঙ্গে এম এর রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সেই কারণে এখানে যেরকম এক্সপেরিমেন্টাল ভ্যালু বাই থিওরিটিক্যাল ভ্যালু এসেছে I, ভ্যান্ট অফ ফ্যাক্টর যখন নির্ণয় করছি কলিগেটিভ প্রপার্টির রেসপেক্টে তখন এইটা এসেছিল এক্সপেরিমেন্টাল ভ্যালু বাই থিওরিটিক্যাল ভ্যালু। কিন্তু যখন আমরা দ্রাবের আণবিক ভরের রেসপেক্টে বিচার করছি তখন I ইকুয়ালস টু থিওরিটিক্যাল ভ্যালু বাই এক্সপেরিমেন্টাল ভ্যালু। দুটোর মধ্যে পার্থক্য একটু ভালো করে খেয়াল রাখবে। অ্যাকচুয়ালি পায়ের সঙ্গে M2 ইনভার্সলি প্রপোর্শনাল, সুতরাং এক্ষেত্রে এর ইনভার্স সম্পর্কটা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, সেটাই এক্ষেত্রে ঘটেছে, কিন্তু এটা ভালো করে খেয়াল রাখবে। এইবারে চলে আসি I এবং দ্রাবের সংযোজন মাত্রা এই সংক্রান্ত আলোচনায়। প্রথম আমরা দেখে নেব যে সংযোজন মাত্রা যেটাকে বিটা দিয়ে এক্সপ্রেস করা হয়েছে সেই সংযোজন মাত্রার অর্থটা কি। ধরা গেল যে আমরা কোনো একটা দ্রাবের 100 ইউনিট 100 মলিকিউল ধরে নাও, 100 মলিকিউল ধরে নাও কোনো একটা দ্রাবের 100টা মলিকিউল আমরা দ্রবণে রেখে একটা মানে দ্রাবকে যোগ করে আমরা একটা দ্রবণ প্রস্তুত করেছি। 100টা মলিকিউলের মধ্যে ধরে নেওয়া গেল 60টা মলিকিউল তারা সংযোজিত হয়ে গেছে, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তারা হয়তো এমন হতেই পারে যে দুটো করে কণা যুক্ত হয়ে এক একটা কণার ন্যায় আচরণ করছে, এবং সেরকম 60টা কণা সেই আচরণটা করছে, বাকি 40 কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে, তারা কোনো সংযোজনের মধ্যে যায়নি। তাহলে এক্ষেত্রে সংযোজন মাত্রা বিটা ইকুয়ালস টু হয়ে যাবে 60 বাই টোটাল, অর্থাৎ 0.6। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো সংযোজন মাত্রা 0.6, অর্থাৎ মোট যতগুলো অণু আমরা ওই দ্রবণে রেখেছি তার মধ্যে যতগুলো সংযোজনে অংশগ্রহণ করবে, সেই যে সংযোজনে অংশগ্রহণ করবে সেটা বাই টোটাল, এইটাই হচ্ছে, এই রেশিওটাই হচ্ছে সংযোজন মাত্রা দ্রাবের ক্ষেত্রে। এবং খেয়াল রাখবে যে সংযোজন এই ঘটনাটা যদি 100% ঘটে তা সেটা ছাড়া অন্যান্য মানে 100% সংযোজন হয় এরকম কেস খুবই কম। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা ইকুইলিব্রিয়াম বা আমরা যেটা বলবো যে একটা সাম্যাবস্থা ধরে নেওয়া হয়। সংযোজিত এবং অসংযোজিত এই দুটো সিস্টেমের মধ্যে একটা সাম্য চলে দ্রবণের মধ্যে, এটা আমরা ধরে নিতে পারি। তো লক্ষ্য করো যে এখানে একটা বিষয় লক্ষ্য করো, ধরো 1 লিটার দ্রবণে ক্যাপিটালে এটা একটা দ্রাব্য পদার্থ, এর সি মোল উপস্থিত থাকলে টি কেলভিন উষ্ণতায় পাই থিওরিটিক্যাল ইকুয়ালস টু সিআরটি। খুব কমন ব্যাপার, দেখো আমরা জানি পাই ইকুয়ালস টু সিআরটি, সি হচ্ছে মোলার গাঢ়ত্ব। এখানে যেহেতু বলা হয়েছে 1 লিটার দ্রবণে এ পদার্থের সি মোল উপস্থিত আছে, তার মানে সি মোল পার লিটার হয়ে গেল। আর সি মোল পার লিটার এটার মানেই হচ্ছে
যে মোলার গাঢ়ত্ব হয়ে যাচ্ছে সি। তাই এক্ষেত্রে আমরা পাই থিওরিটিক্যাল ইকুয়ালস টু সি আর টি এটা আমরা প্রয়োগ করেছি। এবার দেখো, ধরে নাও যে দ্রবণে যুক্ত থাকার সময়, দ্রবণে যখন আমরা যোগ করলাম দ্রাব্য পদার্থটাকে, তখন এন সংখ্যক এ যুক্ত হয়ে একটার ন্যায় আচরণ করছে, এ এন এতে রূপান্তরিত হচ্ছে এবং সেক্ষেত্রে একটা ইকুইলিব্রিয়াম উৎপন্ন হচ্ছে। তো ইকুইলিব্রিয়াম উৎপন্ন হওয়ার আগে একদম সূচনায়, যেমন আমরা যে কোনো সাম্যাবস্থার ক্ষেত্রে যেটা করি সেটা হলো যে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হওয়ার আগে সি মোল ছিল এখানে, আর এখানে জিরো, কারণ শুরুতে সি মোল দেওয়া হয়েছে, এখানেও সি মোল ছিল, এখানে তখন এটা উৎপন্ন হয়নি। বাট সাম্য যখন এস্টাবলিশড হয়ে যাচ্ছে তখন মুক্ত এর পরিমাণ কিন্তু হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে সি ইন্টু 1 মাইনাস বিটা হচ্ছে, মানে সি সূচনায় ছিল, সি বিটা এই পরিমাণ হ্রাস পেয়ে সংযোজিত হচ্ছে, সুতরাং এইখানে তার কার্যকরী গাঢ়ত্বটা সামনে চলে আসছে সি মাইনাস সি বিটা, সি কমন গেলে সি ইন্টু 1 মাইনাস বিটা। এবার এই দিকটায় লক্ষ্য করে দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এন সংখ্যক এ একটায় রূপান্তরিত হয়, আর এখানে রূপান্তর কটায় ঘটেছে, এখানে ঘটেছে দেখো সি বিটা এই পরিমাণের সংযোজন ঘটে একটা রূপান্তর হয়েছে। তাহলে আমরা যেটা বলছি যে এখানে ইকুয়েশন অনুযায়ী আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা থেকে এখানে, মানে এখানে যদি এন সংখ্যক থাকে, এখানে যদি এন সংখ্যক এ থাকে তাহলে সেটা রাইট হ্যান্ডে এসে একটায় রূপান্তরিত হয়, আর এখানে যদি, তার মানে এখানে রূপান্তর ঘটছে একটা হলে এখানে 1/n এ রূপান্তরিত হবে, এখানে রূপান্তর ঘটেছে সি বিটা পরিমাণে, সুতরাং এটা আসছে সি বিটা বাই এন, এই পরিমাণ এখানে রূপান্তরটা ঘটছে, সেই কারণেই এখানে লেখা হয়েছে সি বিটা বাই এন, সেটা আসছে এইভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাম্যে মোট যে মোল সংখ্যা সেটা হয়ে যাচ্ছে সি ইন্টু 1 মাইনাস বিটা প্লাস সি বিটা বাই এন। আমরা এবার এটাকে নিয়ে ক্যালকুলেশন করে সিটাকে যদি কমন নিই তাহলে আসছে সি ইন্টু 1 প্লাস বিটা ইন্টু 1/n মাইনাস 1 ইন্টু আরটি। এবারে আমরা কেন এটা লিখতে পারলাম এক্সপেরিমেন্টাল ভ্যালুটা, বিকজ যখন থিওরিটিক্যাল ভ্যালু লিখেছিলাম তখন পাই থিওরিটিক্যাল ইকুয়ালস টু ছিল সি আর টি, তাহলে সি এর ভ্যালুটা এক্ষেত্রে কিন্তু আর সি রইল না, তার যে মূল সংখ্যাটা সেটা পরিবর্তিত হয়ে যখন সংযোজন ঘটছে পরিবর্তিত হয়ে এই ভ্যালুটায় চলে এলো, সেই জন্যই আমরা সি এর পরিবর্তে পুরোটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম ইন্টু আরটি। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আই ইকুয়ালস টু পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল। এবার এখানে যদি আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালু পুট করি এগুলো ক্যান্সেল আউট হবে, এবং এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে নিই তাহলে আমরা পেয়ে যাব বিটা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই 1/n মাইনাস 1। এটাই হচ্ছে সংযোজন মাত্রা বিটা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই 1/n মাইনাস 1। তাহলে এখানে এনটা কি হলো, এনটা হলো কতগুলো অণু একসঙ্গে সংযোজিত হয় সেই মানটা, অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে দুটো করে অণু অর্থাৎ ডাইমার ফর্ম করে সেক্ষেত্রে এন এর ভ্যালু হবে 2, ট্রাইমার ফর্ম করলে অর্থাৎ তিনটে করে কণা যুক্ত হয়ে একটা কণার ন্যায় আচরণ করলে সেক্ষেত্রে এন এর ভ্যালু হবে 3 অ্যান্ড সো অন। এইভাবে যতগুলো করে কণা যুক্ত হয়ে একটা কণার ন্যায় আচরণ করবে সেই সংখ্যাটাই এন হিসাবে এক্সপ্রেস করা হবে, আর আই এর ভ্যালুটা হচ্ছে ভ্যান টফ ফ্যাক্টর, এটা আমরা আগেই জেনেছি। এবারে চলে আসি যে আই এবং দ্রাবের যে আয়নায়ন মাত্রা সেটা হচ্ছে আলফা দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, এই দুটোর মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর জন্যই আমরা এই বিষয়টাকে আলোচনা করব। দেখো 1 লিটার দ্রবণে এএন এটাকে ধরে নেওয়া হয়েছে যে এক্ষেত্রে যে দ্রাবটা যোগ করা হচ্ছে তার প্রাথমিক অবস্থায় সংকেত এএন, তার সিমোল উপস্থিত থাকলে টি কেলভিন উষ্ণতায় পাই থিওরিটিক্যাল ইকুয়ালস টু সি আর টি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন এই এএন কে দ্রবণে যোগ করা হচ্ছে
তখন সেটা বিভাজিত হয়ে গিয়ে n সংখ্যক A এখানে উৎপন্ন করছে, আয়নিত হয়ে যাচ্ছে, এটা আমরা ধরে নিতেই পারি। আচ্ছা, আরেকটা কথা বলি, আয়নায়ন মাত্রা ঠিক সংযোজন মাত্রার মতোই বিষয়টা একই রকম প্রযোজ্য। তো আগের মতোই যদি আমরা বলি যে 100টা আমরা ইউনিটকে আমরা জলের মধ্যে বা অন্য কোনো দ্রাবকের মধ্যে যদি যুক্ত করি এবং তার মধ্যে যদি 60টা ইউনিট আয়নিত হয়, বাকিগুলো আয়নিত না হয়, তো সেক্ষেত্রে আয়নায়ন মাত্রা আলফা ইকুয়ালস টু 60/100 হবে। অর্থাৎ টোটালের সাপেক্ষে যতগুলো অণু বা ইউনিট বিভাজিত হচ্ছে সেটাই হচ্ছে, সেই ভগ্নাংশটাই হচ্ছে আয়নায়ন মাত্রা। এবং এক্ষেত্রেও একটা নির্দিষ্ট টেম্পারেচারে একটা সাম্য উপস্থিত থাকবে অবিয়োজিত যে ইউনিটগুলোর সঙ্গে আর উৎপন্ন আয়নগুলোর একটা সাম্যাবস্থা বজায় থাকবে। এবারে খেয়াল করো যে এখানে সূচনায় আমরা সিমোল যোগ করেছি, এখানে সূচনায় এটা উৎপন্ন হয়নি, সাম্য যেভাবে দেখানো হয় একইভাবে এখানেও দেখানো হচ্ছে। এইবার সাম্য যখন এস্টাবলিশড হয়ে গেল তখন এখানে সি মাইনাস সি আলফা এই পরিমাণ এখানে অবশিষ্ট থাকলো। শুরুতে সি ছিল, সি আলফা পরিমাণ বিশ্লিষ্ট হয়েছে, সুতরাং অবশিষ্ট হবে সি মাইনাস সি আলফা, দ্যাট ইজ সি ইন্টু 1 মাইনাস আলফা। এবারে দেখো এখানে যেহেতু বিয়োজনের পরিমাণটা হচ্ছে সি আলফায় এবং এখানে খেয়াল করো একটা অণু থেকে n সংখ্যক, একটা ইউনিট থেকে n সংখ্যক ইউনিট তৈরি হয়েছে, সুতরাং সি আলফা বিয়োজিত হয়েছে মানে n সি আলফা ইউনিট উৎপন্ন হবে। এই জায়গাটা ভালো করে বোঝার আছে, ভালো করে এখানে যদি লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে কিছু নেই মানে 1 আছে, সুতরাং একটা ইউনিট থেকে এখানে n সংখ্যক ইউনিটে রূপান্তর হচ্ছে, আর এখানে বিভাজন ঘটছে সি আলফা পরিমাণের, সুতরাং একটা থেকে যদি n উৎপন্ন হয় তাহলে সি আলফা থেকে উৎপন্ন হবে n সি আলফা। সেটাই এই ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে যে সাম্যে n এটা থাকছে n সি আলফা। আবার আমরা মোট মোল সংখ্যা ক্যালকুলেশন করব। তো মোট মোল সংখ্যা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি সি প্লাস সি আলফা ইন্টু n-1। এইবার আমরা পাই এক্সপেরিমেন্টাল ইকুয়ালস টু সি প্লাস সি আলফা, এই পুরোটাকে আমরা সি হিসাবে, সি এর পরিবর্তে এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে এই পুরোটাকে ব্যবহার করব, কারণ প্রথমে মোলার গাঢ়ত্ব সি ছিল কিন্তু এখন মোলার গাঢ়ত্বটা বৃদ্ধি পেয়ে সি প্লাস সি আলফা ইন্টু n-1 আরটি এটা হয়েছে। সুতরাং পাই ইকুয়ালস টু আই ইকুয়ালস টু পাই এক্সপেরিমেন্টাল বাই পাই থিওরিটিক্যাল, এই এক্সপ্রেশনে যদি আমরা এটাকে পুট করি সুতরাং এবং ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব আলফা ইকুয়ালস টু i-1 বাই n-1, যেখানে আলফাটা আমরা দেখে নিয়েছি যে আয়নায়ন মাত্রা বা বিয়োজন মাত্রা এটা বলা যেতে পারে, আইটা ভ্যান্ট অফ ফ্যাক্টর, আর এনটা হচ্ছে যে একটা ইউনিট ভেঙে কতগুলো ইউনিটে রূপান্তরিত হয় সেই সংখ্যাটা n। উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবে। যেমন মনে করো যে আমরা একটা উদাহরণ নিচ্ছি, সোডিয়াম সালফেট Na2SO4। সোডিয়াম সালফেট যখন আয়নিত হবে তখন 2Na প্লাস SO4 2- এটা উৎপন্ন হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা দুটো আয়ন, এটা একটা আয়ন, অর্থাৎ টোটাল 3টে আয়ন উৎপন্ন হয়েছে। এই রকম যখন 3টে আয়ন উৎপন্ন হবে তখন n ইকুয়ালস টু 3 পুট করব। অনুরূপভাবে যখন NaCl হবে তার জন্য আমরা n এর ভ্যালুটা 2 পুট করব, কারণ সেখানে Na প্লাস একটা এবং Cl মাইনাস দুটো, টোটাল সংখ্যাটা 2 হচ্ছে, সুতরাং NaCl এর জন্য n এর মানটা আমরা 2 বসাবো। তো এই গেল আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর সংক্রান্ত আলোচনা। এরপর আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর প্রয়োগ করে এবং যে পাই ইকুয়ালস টু সিআরটি এগুলোর প্রয়োগ করে আমরা কিছু প্রবলেম আমরা দেখে নেব।